প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্নের কথা বলি, স্বপ্নের কথা শুনি। আজকে আমরা এমন দুজন অতিথিকে স্টুডিওতে নিয়ে এসেছি যারা এই গণঅভ্যুত্থানের পেছনে ব্যাপকভাবে কাজ করেছেন। আসলে ওনারা ছিলেন মাঠ কর্মী। এই আন্দোলনকে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে যে সব মানুষ পেছন থেকে কাজ করেছেন, সক্রিয় থেকেছেন, এই দুজন তাদের মধ্যে রয়েছেন। আমি আপনাদের সঙ্গে এদের পরিচয় করিয়ে দিই। আমি প্রথম পরিচয় করে দিচ্ছি অমল আকাশকে। উনি সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ নামে যে সংগঠনটি রয়েছেন সেটির প্রতিষ্ঠাতা। উনি একজন গীতিকার এবং কণ্ঠশিল্পী। অমল আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা পড়াশোনা করেছেন এবং এই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং এমনভাবে সক্রিয় ছিলেন যে সবাই বিষয়টি জানে। বিশেষ করে তারা হয়তো জানে না যারা আন্দোলনে ছিলেন না, কিন্তু যারা আন্দোলনে ছিলেন তারা অমল আকাশকে খুব ভালোভাবে চেনেন। আরেকজন রয়েছেন আল মামুন। উনি প্রফেসর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আল মামুন বিশেষ করে যে বিষয়টিতে জড়িত ছিলেন অনেক দিন ধরে, সেটি হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের অন্যতম সদস্য আল মামুন। উনি একজন গবেষক। ওনার গবেষণাদের বেশ কয়েকটি বই রয়েছে, যে বইগুলো বহুল আলোচিত এবং পঠিত। আপনাদের দুজনকেই আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন ধরে এই আন্দোলনের দানা বাঁধার জন্য যে কাজগুলি করেছেন সেই বিষয়ে আমরা শুরুতেই আসি। আল মামুন, কেন, কিভাবে এই আন্দোলনে জড়ালেন, আর এত সাহসটা কোথায় পেলেন? হয়তো যেটা বলা যেতে পারে যে আমাদের যখন ভয় কাজ করে বেশি তখন সাহসটা আরও বেড়ে যায়। কারণ বিপদটা যখন দেওয়ার পেছনে তখন আপনাকে সামনে আগাতে হয়, যে সামনের দিকে। তো আমরা মনে করি যে আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে এক ধরনের ডিজলিউশনমেন্ট যেটাকে বলা যেতে পারে, যে এক ধরনের নতুন এটা উপলব্ধিটা হলো 13 সালে এমন এক বাইনারি তৈরি করা হলো যেটা আর্টিফিশিয়াল, এবং সেই আর্টিফিশিয়ালিটির মধ্য দিয়ে এমন এক বাংলাদেশের কল্পনা তৈরি করা হলো যেটা অনিবার্যভাবে একটা ফ্যাসিস্ট ফরমেশনের দিকে যাবে। এবং সেই সময় থেকে আমরা সক্রিয় হয়ে উঠি। আমাদের যেমন ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক এটা গড়ে ওঠে 14 সালে। তো 14 সালে গড়ে ওঠার পর থেকে আমরা শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার, শিক্ষকদের অধিকার, এই প্রশ্নগুলোই প্রধানত ছিল। কিন্তু আমরা ক্রমাগত বুঝতে শুরু করলাম, কিংবা আমাদের সহকর্মীরা বুঝতে শুরু করলো, যে শুধু বিশ্ববিদ্যালয় তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। একটা রাষ্ট্রের যদি আমূল রূপান্তর না ঘটে, একটা রাষ্ট্র যদি না চায়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সঠিক শিক্ষাটা দিতে পারবো না। শিক্ষার যে নতুন ধরনের চিন্তার সাথে যুক্ত হওয়া দরকার শিক্ষার্থীদের, শিক্ষকদের যে নতুন ম্যানার শেখা দরকার, এইগুলো হবে না। তো ফলে আমরা অনেক ধীরে ধীরে আমরা যুক্ত হয়ে পড়লাম আপনার জাতীয় রাজনীতির নানা প্রসঙ্গেও কথা বলতে। এবং এই প্রসঙ্গগুলো আপনি দেখবেন যে আমাদের স্পষ্ট উপস্থিতি আপনি দেখতে পাবেন, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে ছিল। আমাদের স্পষ্ট উপস্থিতি আছে আপনার কোটা আন্দোলনের প্রথম যে 18 সালের যে কোটা আন্দোলন, সড়ক আন্দোলনের সময় আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সহকর্মীরা সবাই যুক্ত ছিলেন। এবং প্রথম কোটা আন্দোলনে 18 সময় আমরা ওখানে আমাদেরকে, যেমন আমাদের ভাইস চ্যান্সেলর আমাকে বললেন যে আমরা যখন প্রতিবাদ করেছি, যে মানে একটা হাতুড়ি মামুন নামে খুব বিখ্যাত হয়ে গেছিল, আপনার মনে থাকার কথা, যে একটা ছাত্রকে পিটিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে। তো সেই ছেলেকে চিকিৎসা পর্যন্ত দিচ্ছে না আমাদের সরকারি মেডিকেল, কারণ কোটা আন্দোলন করছে। গোপনে একটা বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেও ট্রিটমেন্ট পাচ্ছে না। আমরা গোপনে তার ঢাকায় ব্যবস্থা করেছি ট্রিটমেন্টের, এবং ঢাকায় আমাদের সহকর্মীরা শিক্ষার্থীদের সাথে থেকেছেন, রাজশাহীতে আমরা থেকেছি, জাহাঙ্গীরনগরে থেকেছে। এবং ওই কোটা আন্দোলনের সময়েও আমরা উপলব্ধি করলাম যে আরও বেশি সক্রিয়তা আমাদের দরকার। এবং আমরা দেখব যে তারপরেও আমরা লেখালেখি করেছি, টক শোতে গিয়েছি, ছাত্রদের সাথে বিভিন্ন মত বিনিময় করেছি, কিভাবে নতুন বাংলাদেশের কল্পনা করা যায়, তার জন্য আমাদের সমস্যাগুলো কোথায়, যেমন ধর্মের সমস্যা কোথায়, রাজনীতির সমস্যা কোথায়, রাজনৈতিক দলগুলোর সমস্যা কোথায়, এবং আমাদের মিডিয়ার সমস্যা কোথায়। তো এইগুলোর ভিতর দিয়ে আসলে আমরা ক্রমাগতভাবে সক্রিয় হয়েছি। এবং এইবারেও আমরা খুবই সক্রিয় ছিলাম রাজশাহীতে, জাহাঙ্গীরনগরে, চিটাগাংয়ে এবং অন্যান্য সকল জায়গায়, এবং ঢাকাতে তো বটেই। ধন্যবাদ। আমরা এখন আসবো অমল আকাশের কাছে। একই প্রশ্ন আমার, কিন্তু একটু যোগ করব আপনার সম্পর্কে। সেটি হলো যে আপনারা নারায়ণগঞ্জে আপনি থাকেন, ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াত করেন। নারায়ণগঞ্জে আন্দোলনটা প্রচণ্ডভাবে দানা বেঁধেছিল। আমরা আপনাদের কিছু ভূমিকা দেখেছি
হায় সাইদ বুকে একে আপনারা যেভাবে মাতম করে মানুষের ভিতরে যে ধরনের প্রেরণার কাজটি করেছেন, আসলে ওই সময় কিন্তু খুব রিস্ক ছিল। সরকারি বাহিনী, পুলিশ বাহিনী এভরি টাইম তৎপর ছিল, যারা আন্দোলনে যারা এইভাবে সক্রিয় তাদেরকে থামানোর জন্য, দমন করার জন্য যা যা করার সবই প্রয়োজন ছিল। আপনারা এত বড় রিস্ক কেন নিলেন? কখন থেকে এই উপলব্ধিটা হলো যে এই স্বৈরাচার সরকারকে আসলে রাখা যায় না, দেশের জন্য ক্ষতিকর? প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করব যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের প্রতি, এবং আপনি যে সাহসের কথা বললেন, সেই শহীদদের সাহসের তুলনায় আমাদের সাহস আসলে আলোচ্য বিষয়ই নয়। বিশেষ করে ধরেন আমার এক ছাত্র, আমাদের একটা পাঠশালা আছে মিরপুরে, শাকিল 4 তারিখে মারা যায়। আমি মিরপুরে তখন ছিলাম। সেদিন সকালে বেরোনোর সময় আমি পুরো পরিস্থিতিটা বুঝতে পারছিলাম যেটা কি ভয়ঙ্কর। পুরো মিরপুর জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে। আমি একটা যোগ করি, ওই দিন কিন্তু সরকারি দলের পক্ষ থেকে নির্দেশ ছিল যে তারা মাঠে প্রতিহত করবে, ছিল তাদের শেষ চেষ্টা আর কি, এবং কিলিং মিশন। আমি বলে এটাকে বলি কিলিং মিশন, এবং সেটা বুঝতে পারছিলাম আগের দিনে, বাংলাদেশে পুরো বুঝতে পারছিল। শাকিল আমাদের ছাত্র এবং খুবই হ্যাংলা পাতলা একটা ছেলে, এবং ওরা যখন সকালে ওখানে দাঁড়িয়েছে, সে দাঁড়ানোটা একটা অসম্ভব দাঁড়ানো, মানে সামনে হচ্ছে শত শত সশস্ত্র আওয়ামী লীগের কর্মী যারা গুলি করছে, তার সামনে এরকম একটা কিশোর যে সাহস নিয়ে দাঁড়িয়েছে, সেই সাহসের তুলনায় ধরেন আপনি আমাকে যদি ব্যক্তিগতভাবে সাহসের কথা বলেন, এগুলো নস্যি, ওগুলো আসলে কোনো কিছুই না। তো আমি প্রথমে আসলে সেই মানে শহীদদের সাহসের প্রতি শ্রদ্ধা জানাই। পুরো এই গণ অভ্যুত্থানের যে চেহারাটা দাঁড়িয়েছে, তার একটা ভিডিও দিয়ে কিন্তু এটা ব্যাখ্যা করা যায়। ওই যে একটা ভিডিও ভাইরাল হলো না, যে এই যে মানে প্রাক্তন আমাদের যে পালিয়ে যাওয়া সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সামনে একজন পুলিশ কর্মকর্তা দেখাচ্ছে যে একজনকে গুলি করলে একজনই সরে বা মরে, বাকিরা এখানেই থেকে যায়, বাকিরা কেউ সরে না। এইটা হচ্ছে নতুন বাংলাদেশের চেহারা, এবং একটা বাংলাদেশের পুরো ইতিহাসের মধ্যে এটাকে নতুনভাবে যুক্ত করতে পারি আমরা গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের চেহারার মধ্যে। এই সাহস দরকার ছিল বাংলাদেশের জন্য, আর এই সাহসটা দিনে দিনে গড়ে উঠেছে। আর সেই গড়ে ওঠার মধ্যেই আসলে আমাদের ইতিহাস, ওই যে গড়ে ওঠার প্রক্রিয়া। যেমন ধরেন আমরা কীভাবে এর মধ্যে যুক্ত হই, আসলে আল মামুনের সাথে আমি আসলে মানে যুক্ত করতে চাই আমাদেরও, আমরা যারা সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, তো তাদের একটা বড় পরিবর্তন আসছে একটা অংশের। আমি বলবো না পুরো বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক প্রবাহের মধ্যে যারা আছেন তাদের এই উপলব্ধি হয়েছে তা না, একটা অংশের পরিবর্তন আসছে 2013-র যে সেকুলার ভার্সেস আপনার এই যে ইসলামিস্ট বা মৌলবাদী যে বাইনারির মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছিল। শাহবাগ আন্দোলনের মধ্যে যে আমরা যখন যুক্ত হলাম, তার মধ্যে দিয়ে দেখলাম পুরো জাতিকে 2 ভাগে বিভক্ত করলো রাষ্ট্র। এবং শাপলা চত্বরে যে হেফাজতের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড কিন্তু ভীষণভাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করলো যে আমরা এরা তো সবাই আমাদের বাংলাদেশি জনগণ, আমি এই বাংলাদেশি জনগণকে 2 ভাগে বিভক্ত করছি, এবং সাংস্কৃতিকভাবে আমি 2টা সংস্কৃতি দাঁড় করাচ্ছি, এবং একটা সংস্কৃতি আরেকটা সংস্কৃতির আধিপত্য বিস্তার করছি। সেই সংস্কৃতি কি? তখন খুঁজে পেলাম যে আসলে এন্টায়ার যে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে আমরা ইতিমধ্যে যা যা করেছি, শেষ পর্যন্ত কার পারপাস সার্ভ করছে। আমরা পরে দেখলাম মতাদর্শিকভাবে আমাদের সকল কিছুর ফলাফল শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতাদর্শের পারপাস সার্ভ করলো। এটার আরও আগে উপলব্ধির একটা জায়গা তৈরি হয়েছিল 2008-এ। আপনাদের মনে থাকবে বাউল ভাস্কর্য ভাঙার একটা ঘটনা ঘটেছিল, তার প্রতিবাদে চারুকলায় একটা কন্টিনিউয়াসলি আমাদের একটা কর্মসূচি থাকতো, প্রায় প্রতিদিন 2.5 মাস ধরে আমরা করেছি, গানের মিছিল, প্রতিবাদ, সমাবেশ ইত্যাদি, এবং সেখানে সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদেরকে দেখেছি। এবং তার ফলাফল কি দাঁড়ালো? পরে দেখলাম ক্ষমতায় কারা আসলেন? অবশ্যই আওয়ামী লীগ আসলে। আওয়ামী লীগ আসা না আসাতে কিছু আসে যায় না, আসে যায় যদি গণতন্ত্র না থাকে। মানে কোনো সরকার ক্ষমতায় আসলো, সেটা নিয়ে ব্যক্তিগতভাবে বা সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভোটের অধিকার, মানে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে একটা দেশে। সেগুলি যখন হলো না, তার মানে আমরা আমাদের কাজও থামায় রাখতে পারি না। সেই কাজের ধারাবাহিকতা ছিল।
আমি ব্যক্তিগতভাবে আমার বাসা নারায়ণগঞ্জ হওয়ার কারণে ধরেন নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু হচ্ছিল এই আন্দোলনে। আমার মনে পড়ে যখন নাকি হচ্ছে একটা ঘটনা, আবু সাইদ যখন গুলিবিদ্ধ হলো, আবু সাইদ যখন গুলিবিদ্ধ হলো তার আগে এবং পরের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। এই ঘটনাটা এবং এই যে সবাই আমরা দেখলাম যে একটা ছেলে বুক পেতেছি গুলি কর, বুকের বিদ্যুৎ দারুণ ঝড়, এই যে স্লোগানটি জনপ্রিয় হলো, এটা কিন্তু আবু সাইদ তখন আমাদের প্রতীক রূপান্তরিত হলো, সাহসের প্রতীক, প্রতিরোধের প্রতীক। এই আবু সাইদের ঘটনা আমাদেরকে উজ্জীবিত করেছে। আমার মনে পড়ে যে আমি তখন আমার বন্ধু বিথি ঘোষকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে সাংস্কৃতিক কী কর্মকাণ্ড কী করব আমি জানি না, কিন্তু বেরিয়ে পড়েছিলাম যে ছাত্রদের এই মুভমেন্টের সাথে কোনো না কোনোভাবে আমাদের সংহতি প্রকাশ করতে হবে। আমার মনে আছে আমি নারায়ণগঞ্জ থেকে রওনা দিলাম, যেতে পারছি না রাস্তায়, এই আপনার শনির আখড়াতে দেখলাম প্রতিরোধ হচ্ছে, হাঁটতে হাঁটতে গেলাম, রিক্সায় গেলাম, একেবারে সায়েন্স ল্যাবে যেয়ে ওখানে আমরা ঠিক পৌঁছানোর 17 মিনিট আগে একটা ছেলে শহীদ হলো। সেখানে দাঁড়িয়ে আমি একটা লাইভ ভিডিওতে বলেছিলাম যে সাংস্কৃতিক কর্মীদের এই মুহূর্তে প্রয়োজন এই ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করে রাজপথে নামার। আর তার পরের দিনই নারায়ণগঞ্জের বন্ধুরা, সাংস্কৃতিক কর্মীরা, বিশেষ করে আমি বলবো যে ওখানে বেশ কয়েকটা বাম ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট সহ বেশ কিছু ছাত্র সংগঠন কিন্তু তখন চেষ্টা চালাচ্ছে নারায়ণগঞ্জ আন্দোলনটা গড়ে তোলার। তারা একটা মশাল মিছিল করলো, সেই মশাল মিছিলে আমি যে সংহতি বক্তব্য দিলাম এবং ওই যে গড়ে ওঠার মধ্যে আমি মানে স্মরণ করবো, এখানে অবশ্যই নাম উল্লেখ করব, ফারজানা মালিক মোনা নামে। এবং মোনা এই পুরো আন্দোলনে যে ছাত্রদেরকে মানে যে সাহসের সাথে এবং বুদ্ধিমত্তার সাথে, যোগ্যতার সাথে নারায়ণগঞ্জের ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে জড়ো করলো, সেখানে তারা আমাকে অ্যাক্সেস দিয়েছিল। আমি কিন্তু ছাত্র নই, অ্যাক্সেস দিয়েছিল যে আমি বলেছিলাম সেদিন 17 তারিখ আশুরার দিন আমি সাইদরা মারা গেছেন, শহীদ হয়েছেন, সেই শহীদদের নামে আমি একটা সমন্বয় করার চেষ্টা করেছি, প্রতীকী সমন্বয়, যে যেন সেই কারবালার ঘটনাটা এখানে ফিরে আসছে, সেই জালিমদের দুনিয়ার মধ্যে যেন আমি আসি। তার সাথে মিলিয়ে তখন বললাম যে আমরা একটা শহীদদের নিয়ে মাতম করব। এই ছাত্রদের সাথে মিলে তখন একটা মাতম করলাম, যে মাতমটা আমরা শহীদদের প্রতি উৎসর্গ করে যুক্ত হয়েছিলাম। তারপরে মূল প্রতীকী বিষয়টা ছিল যে জালিমের বিরুদ্ধে, একদমই এই যে জুলুমশাহী চলছে, যে জালিম সরকার আমাদের উপরে যে নিপীড়নটা চালাচ্ছে এবং গুলি চালাচ্ছে, এবং সত্যি সত্যি ওই ঘটনাটা এত বড় করার ওই গভর্নমেন্টের দিক থেকে এমন অধ্যত্ততার, এমন অহমের, এবং সেই অহমই তার ধ্বংসের কিন্তু মূল কারণ হলো। অমল আকাশ একটা চমৎকার কথা বলেছে, এটা আগেও কিন্তু আলোচনা হয়েছে, নতুন করে উপলব্ধি হয়েছে। সেটি হলো যে এইখানে যে সাংস্কৃতিক আন্দোলনগুলো হতো, অমল যেটা বলেছেন, সেটা একটা রাজনৈতিক দলের পকেটে চলে যেত। ওইখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? বেরিয়ে আসতে পারবো এটা অনুমানের মধ্যে না রেখে আমরা বলতে চাই যে আসলে বেরিয়ে আসতে হবে। সেটা হলো যে আপনি খেয়াল করে দেখেন যে সংস্কৃতি একটা এমন একটা স্পেস যেটাকে আমি এইভাবে ভাবি যে তার উপরে পপুলার পলিটিক্স দাঁড়ায়। তো এখন সংস্কৃতিকে যদি আপনি ওই ভিত্তিটা ধরেন যে যার উপরে দাঁড়াচ্ছে একটা পপুলার পলিটিক্স, তো পপুলার পলিটিক্স কীভাবে হজম করেছে কালচারটাকে, যে সে এমন একটা ন্যারেটিভ বানিয়েছে, এমন একটা বাঙালির গল্প বলেছে যে বাঙালিটা আমাকে ওন করে না, যে সেই বাঙালি হয়ে উঠতে হয়। তো বাঙালি হয়ে ওঠার এই যে কালচার, এবং আমাদের নাটক বলেন, আমাদের সাহিত্য বলেন, আমাদের সিনেমা বলেন, সবখানে আপনি দেখতে পাবেন যে 71-এর এমন একটা ন্যারেটিভ, মধ্যবিত্তের ন্যারেটিভ এবং ঢাকা কেন্দ্রিক ন্যারেটিভ, এবং 71 পরবর্তী সময়ও তাই, এবং ওই বাঙালিয়ানার একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা হলো ভয়ানকভাবে মূলত প্রথমে ডিপেন্ড করেছে হচ্ছে প্রাচ্যবাদী একটা ডিসকোর্সের উপরে, তারপরে এটা ডিপেন্ড করেছে হলো কলকাতার যে বাঙালির গল্প সেটার উপরে। এটা 19 শতক থেকে যে বাঙালির গল্পটা তৈরি হয়েছে, যেটা এসেনশিয়ালি প্রমাণ করা যায়, অনেক গবেষণায় আমরা দেখিয়েছি, আমি নিজেও গবেষণা করেছি, যে এটা মূলত হিন্দু বাঙালি, এবং যে হিন্দু বাঙালির গল্পটা নিজেকে তার পিছনের অতীত ধরে হচ্ছে বৈদিক হিন্দু, কিন্তু তার আগেও কিন্তু এখানে মানুষ ছিল, তার আগে এখানে মহেঞ্জোদড়ো হরপ্পা ছিল, সেই মানুষের ভাষাটা কি, তার সংস্কৃতি কি, এখানে সংস্কৃতির কিংবা এই যে সুফি ট্রেডিশন কীভাবে এখানে এসেছে, এখানে ইসলামের সাথে 71 কীভাবে একটা বাইনারি রিলেশনে চলে গেল। এখানে তো আমরা দেখেছি যে মসজিদে আপনার খুতবা পড়া হচ্ছে যেন মুক্তিযোদ্ধারা বিজয়ী হয়, অসংখ্য মসজিদে খুবই ফ্রেঞ্চ কিছু এলিমেন্ট ছিল যারা হচ্ছে যে যুদ্ধের বিরোধিতা করেছে, ইসলামিক কয়েকটা দল, এবং সবাই চেনে, সবাই জানছেন, বাকিরা সবাই মুক্তিযুদ্ধের খুবই মাইনরিটি। কিন্তু যখন ধরেন যে শেখ হাসিনা বলে ফেলেন যে
রাজাকারের বাচ্চাদেরকে কোটা দেবো কিনা। তো এই কথাটা তুমি বলেন আসলে সারা দেশের মানুষকে, যারা মূলত ওই শব্দটাকে অপছন্দ করে এবং যারা অন করে না, যে আমি রাজাকার বললে আমি তো মানবো না। তো এই যে অপমান, এই যে লাঞ্ছনা, যে বাংলাদেশের মানুষকে কীভাবে কন্ট্রোলে রাখতে হবে, এটা দাঁড়িয়েছে ওয়ার অন টেরর প্রজেক্টের মূল গল্পের উপরে। আপনি দেখবেন যে ওয়ার অন টেরর প্রজেক্ট নিয়ে আমাদের সাংস্কৃতিক কর্মীরা কোনো রকমের আলোচনা করতে পারেনি, আমাদের শিল্পী সাহিত্যিকরা কিছু ব্যাখ্যা করতে পারেনি। আমরা কিছু কাজ করেছি, আমরা দেখেছি 2001-এর পর থেকেই কীভাবে একটা সাংস্কৃতিক প্রজেক্ট দাঁড়াচ্ছে, যে প্রজেক্ট যে কাউকে গ্রেপ্তার করতে পারে, জঙ্গি বলে মারতে পারে, শিবির বলে খুন করতে পারে। আবরারের ঘটনা আপনি খেয়াল করে দেখবেন যে আবরারকে যেভাবে খুন করা হলো তার পেছনের কিন্তু ইতিহাস আছে, কিভাবে সামারিন ব্লগে এই যে বাইনারিগুলো তৈরি করা হচ্ছে, কিভাবে আমাদের মিডিয়াগুলো এই বাইনারি তৈরি করতে দিচ্ছে। এবং এটা 71-এর পর থেকে এই প্রজেক্ট চালু হয়েছিল। একটা মাত্র উন্মুক্ত সময় আপনি দেখতে পাবেন 7-8 সালের দিকে, যখন হুমায়ুন আহমেদ উপন্যাস লিখতেছে, যে উপন্যাসে ওরকম একজন হিরো আসে কেবল শ্যামল ছায়া, কি এইগুলোতে দেখবেন যে মুক্তিযোদ্ধার ক্যারেক্টার, তার মাথায় টুপিও আছে, কিন্তু আর কোনো কিছু দেখবেন না আপনি যে কোথাও মুক্তিযোদ্ধা আছে এরকম। মুক্তিযোদ্ধারা হয় ছাত্র, তারা বাম রাজনীতি করে, অথবা মধ্যবিত্ত, অথবা ঢাকার। এই যে মুক্তিযুদ্ধের গল্প বানালো, এবং এটা আলটিমেটলি মুক্তিযুদ্ধ কে চালিয়েছে? একটাই পরিবার চালিয়েছে, এবং সেই গল্পের দিকে চলে গেল। সংস্কৃতির যে ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটিকে অস্বীকার করা হলো। এবং বাঙালি বাদে অন্য সকল জনগোষ্ঠী, যে আমাদের বিভিন্ন গারো, চাকমা, মারমা, আরও নানা রকমের মুক্তিযোদ্ধা ছিল, তারা তো সম্পূর্ণ মুছে গেল ইতিহাস থেকে। এবং বাঙালির যে বৃহত্তর অংশ যুদ্ধের নানাভাবে অংশীদার, তারা গণযুদ্ধের একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, যে গণযুদ্ধের মধ্যে যে একজন পানি দিচ্ছে, একজন আশ্রয় দিচ্ছে, একজন যুদ্ধের খবর আরেকটা মুক্তিযোদ্ধাকে পৌঁছে দিচ্ছে, যেমন গণযুদ্ধের এই যে বাস্তবতা, সেটাকে সম্পূর্ণ অস্বীকার করা হলো। তো 69-এর গণ অভ্যুত্থানে আপনি যদি খেয়াল করে দেখেন, যে 69-এর গণ অভ্যুত্থানেও এইরকম একটা বাস্তবতা ছিল, যার পরিণতিতে আমরা মুক্তিযুদ্ধ পেয়েছিলাম। কিন্তু সেই মুক্তিযুদ্ধের গল্পের ভিতর দিয়ে তারা এমন একটা গল্প তৈরি করতে চাইলো, যে গল্পটা আসলে সারা দেশের মানুষকে এনিমি তৈরি করে। আবার যাই অমল আকাশের কাছে। এই গণ আন্দোলন হলো, স্বৈরাচার পালিয়ে গেল, এই গণ আন্দোলনের তাৎপর্য যদি আমরা জানতে চাই, গণ আন্দোলনের একজন মাঠকর্মী হিসেবে কি বলবেন? দেখেন, আসলে শুরুতে মানে ছাত্রদের মধ্যে থেকেই কিন্তু এই তাৎপর্যের একটা ছাপ প্রথম থেকেই ছিল আর কি। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠলো, সেই আন্দোলনে যেমন দাবি প্রথম 9 দফা থেকে যে 1 দফাতে রূপান্তরিত হলো, এই দাবি এখানে আসার মধ্যে কিন্তু ওই স্পিরিটের একটা লক্ষণ আছে। মানে এমন একটা দেশ চাই, যে দেশে এই নিপীড়নটা থাকবে না, এই অন্যায়গুলো থাকবে না, সেই গণতন্ত্র এবং একটা ইনক্লুসিভ বাংলাদেশ তারা চায়। তার সাথে আমাদের কিন্তু এই চিন্তার এই ঐক্যটা তৈরি হয়েছিল বলেই বাংলাদেশের অধিকাংশ মানুষ এই সম্মতিটা দিল। দীর্ঘদিন যে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, অত্যাচারের মধ্যে যে জনগণ, অতিষ্ঠ জনগণ ছাত্রদের সাথে ঐক্য প্রকাশ করে নিজেরও জীবন দিল। এই বয়ানের মধ্যে কিন্তু এই ভিন্ন বয়ানগুলি খুব জরুরি। একটু আগে যেটা আল মামুন বললেন 71 নিয়ে, 24-এর আন্দোলনে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যেন এটা ভুলে না যাই, যে এখানে কিন্তু শুধু ছাত্ররাই জীবন দেয় নাই, একটা বড় অংশ, যেমন আমার এখানে একটা ছোট্ট জন সিদ্ধিরগঞ্জের হিসাব জানি, একদিন ধরেন 28 জন শহীদের নামের মধ্যে 20 জনের হচ্ছে 8 জন ছাত্র, 20 জন হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই যে বয়ান, মানে এখানে যে সাধারণ মানুষের অংশগ্রহণ, এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। তার মধ্যে আসে সেই তাৎপর্য যেটা আছে। এই তাৎপর্য মানে হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, একটা এমন পরিবর্তন যে পর্যন্ত সে একটা ন্যায় ইনসাফের সে একটা রাষ্ট্র দেখতে চায়, কায়েম করতে চায়। সেই ন্যায় ইনসাফ গণতন্ত্রের একটা রাষ্ট্র কায়েম হওয়াটাই হচ্ছে এটার মূল তাৎপর্যের জায়গা, সেখান থেকে সরা যাবে না। প্রতি মুহূর্তে আমরা সাবধান থাকবো যে চৈতন্য থেকে এই আন্দোলন গড়ে উঠেছে, সেই চৈতন্যের কেন্দ্রে আছে হচ্ছে জনগণের মুক্তি এবং জনগণের ঐক্য। বাংলাদেশের এই যে এর আগের যে জনগণকে বিভাজিত করার যে রাজনীতি, সেখান থেকে ফিরে আসার লক্ষণ তৈরি হয়েছে। আমরা পারবো কি পারবো না সেটা নির্ভর করতেছে যে আমরা যতটা সচেষ্ট থাকব, আমরা যতটা আন্তরিক থাকব, এই যে জনগণের মধ্যে ঐক্য স্থাপনের একটা বাংলাদেশের জনগণের মধ্যে আর কোনো রকম সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভাজন তৈরি করব না, সেই জায়গায় পৌঁছানোর মধ্য দিয়েই আসলে আমরা আমাদের এই তাৎপর্যকে প্রতিষ্ঠা করতে পারবো। আমি একটা বাক্য এক করি এখানে। আপনি ওই যে দেখবেন যে 17 তারিখে বা 21 তারিখে রিলিজ হয়েছে কথা কওয়া, তারপরে আওয়াজ উঠা, গেরিলা, এরকম র্যাপ সঙ্গীত। এই র্যাপগুলো কোন ভাষায় কথা বলেছে যদি দেখবেন, যে সে 52 থেকে কথা বলতে শুরু করেছে 71 পর্যন্ত, এবং তারপরে সেটাকে 24-এ এসে
শেখ মুজিবকেই বিপরীতে দাঁড় করে দিচ্ছে শেখ হাসিনার, যে শেখ হাসিনা কি করলো, তার বাংলাদেশ শেখ মুজিব কি চেয়েছিল। তো মানে এই যে বাইনারি তৈরি করলো তারা, এবং অদ্ভুতভাবে সকল মানুষের কথা বলে, এবং পাহাড় থেকে শুরু করে সমতলের সকল মানুষ, নারী থেকে পুরুষ, আপনি খেয়াল করেন প্রচুর নারী এখানে এটা আলোচনা এসছে যে এইবার আন্দোলনে যে নারীদের অংশগ্রহণ অভূতপূর্ব। এমনকি আমরা দেখেছি বাইরের মিডিয়াতে কিন্তু এই প্রসঙ্গে এসছে এবং গুরুত্বের সাথে এসছে, কারণ এটা মুসলিম কান্ট্রি, ছাত্র বা ছাত্রী এরা অংশগ্রহণ কিছু বিষয় তা নয়, না গৃহবধূরাও এসছে, হ্যাঁ তার বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চার সাথে আরেকটা জিনিস মনে করাই দিই, ধরেন আমাদের ৭১-এর যে পোস্টার, যে বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান, আমরা সবাই বাঙালি, মানে এই পোস্টারের যে মতাদর্শিক যে সংশোধন, এটা দীর্ঘদিন আমরা করতে পারছিলাম না, কিন্তু আমাদের মধ্যে এই আলোচনা কিন্তু একটা সার্কেলে আমাদের হচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরেন গত এই ১৫-১৬ বছরের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেভাবে আওয়ামী মতাদর্শ চাপিয়ে রেখেছে, এবং বাঙালি মানে মতাদর্শ, বাঙালি হয়ে ওঠার যে মতাদর্শ, সেই মতাদর্শের মধ্যে অন্য কোনো স্থান ছিল না। মানে একটু আগে যেটা বললেন মামুন, যে মুক্তিযুদ্ধ তো পাহাড়িরাও করেছে কিংবা সমতলের আদিবাসীরাও করেছে, এই যে বিবিধ বয়ান, এই বিবিধ বয়ানের মধ্যে এইবার কিন্তু এই আন্দোলনের স্পিরিটের মধ্যে এটাও ছিল, তারা কিন্তু এটাও তারা সংশোধন করেছে, আমরা সবাই বাংলাদেশ। এই যে আমরা সবাই বাংলাদেশ বলার যে পরিবর্তন, মানে এই যে চিন্তার চৈতন্যের যে রূপান্তর, এই চৈতন্যের রূপান্তরটা খুবই সিগনিফিক্যান্ট এবং নিঃসন্দেহে বড় ঘটনা। আমরা একটা বিরতিতে যাচ্ছি, প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন ১৩ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অমল আকাশ এবং আল মামুনের সঙ্গে। আমি আল মামুনের কাছে আসব। দেশের সাংস্কৃতিক পুনর্গঠন নিয়ে কেউ কেউ কথা বলছেন, আপনাদের মধ্যে থেকে কেউ বলছেন সাংস্কৃতিক পুনর্গঠন বলতে আপনারা আসলে কি বোঝাতে চাচ্ছেন? ব্যাপারটা ধরেন যে যদি আমরা এইভাবে ভাবি, আমি আবার আমার ৪৭ এবং ৭১-এর ন্যারেটিভে যাই। যেমন আমাদের একটা গল্প শোনানো হলো যে ৪৭ সালে একটা ভুল, ৭১-এ একটা হচ্ছে কারেকশন। ব্যাপারটা তো আসলে এরকম একটা কন্টিনিউয়াস একটা স্ট্রাগলের মধ্যে আমরা ছিলাম। যে যদি আপনি পেছনের জায়গাটা দেখেন, যে ১৯০৫ সালে কেন বাঙালি মুসলমান ওখানে পার্টিসিপেট করতে পারলো না ৫ সালের আন্দোলনে, কেন তারা মনে করলো যে দেশ বঙ্গভঙ্গ হলে তাদের সুবিধা হবে। তো সেই কথাটা তো আমরা বুঝি নাই। পাকিস্তান কেন বাঙালিরা ছিল, বাঙালি মুসলমানরা কেন পাকিস্তান চাইলো, তার তো একটা লজিক আছে যে আমার একটা স্বাধীন স্পেস চাই। এবং লাহোর রেজলিউশনের মধ্যে তার গল্পটা বলা আছে, স্টেটসের কথা বলা আছে, কিন্তু আপনি একটা পাকিস্তান স্টেট বানালেন এবং সেটা টেকা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল নানা কারণে। কিন্তু এই যে কারেকশন এবং ভুলের গল্প আপনি বলতে শুরু করলেন, এবং এমন এক ধরনের সংস্কৃতি তৈরি করলেন যে সংস্কৃতি মানুষ দমবন্ধ হয়ে যায়, যে সংস্কৃতি সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে না, যে সংস্কৃতিতে মৌলানা ভাসানীর মতো একটা টুপি এখন জঙ্গিবাদের চিহ্ন হয়ে যায়। তো মৌলানা ভাসানার টুপি আর এই টুপি, কিংবা ধরেন যে ধর্ম বলতে আমি শুধুমাত্রই বুঝবো যে একটা সালাফিস্ট একটা ইডিওলজি। এখানে তো বিচিত্র রকমের ধর্ম আছে, এবং ইসলাম বহু দেশে বহুভাবে চর্চিত হয়। এবং আসলেই তো আপনি ইরানের ইসলাম এবং আরবের ইসলাম এক করতে পারবেন না। বাংলাদেশের ইসলাম ভারতীয় উপমহাদেশের ইসলাম এর সাথে আপনি আবার অন্য দেশের ইসলামের সাথে মিল পাবেন, আবার অমিলও পাবেন, মৌলিক জায়গায় মিল আছে। তো এই সাংস্কৃতিক পুনর্গঠনের কথা আমরা বলছি, যে এখানে এই যে বদ্বীপে আমরা বসবাস করি, সেটা ভারতের যে জায়গার চারপাশে ভারত, এবং এমন একটা জায়গায় বসবাস করি, এখানকার মানুষ, এখানকার মাটি, এখানকার জীবনযাপন, এখানকার যে ট্রেডিশনগুলো আছে, সেই সকল কিছুর মধ্যে আপনি দেখতে পাবেন যে এক ধরনের দহরম মহরম আছে, এবং অনিবার্যভাবে এখানে জঙ্গিবাদের উত্থান ঘটার কোনো চান্স থাকে না। এই প্রসঙ্গে একটা কথা বলি, আসলে আমারও ব্যক্তিগত একই মতামত, বা আমরা যতটুকু আলাপ আলোচনা করেছি, এদেশের মানুষ কিন্তু কেউ জঙ্গিবাদ পছন্দ করে না, একদম না, কোনো ধর্মের লোকেরই না, কোনো ধর্মের লোক পছন্দ করে না। কিন্তু আপনি সারা জীবন ওই জঙ্গি জুজুর ভয় কিন্তু পেয়ে আপনাকে পাওয়ানো হয়েছে, সাহিত্যের মধ্যে, শিল্পের মধ্যে,
তো সাংস্কৃতিক পুনর্গঠনটা কীভাবে হবে? এবং এই যে বাঙালি আমি বলেছি দুইভাবে কিন্তু এটার সমস্যা হয়েছে। এক হচ্ছে বাঙালি বলে ধরেন যে আমি সকল পাহাড়িদের উপরে, আদিবাসী নানান জনগোষ্ঠীর উপর কী করেছি, বাঙালি সব তখন আবার ধর্ম বর্ণ নির্বিশেষে সব একসাথে হয়ে তাদের উপর আক্রমণ করছে। এবং এই বাঙালি ন্যারেটিভ একদিক থেকে তাদের ক্ষতি করতেছে, আবার একদিক থেকে বাঙালি মুসলমানদের ক্ষতি করতেছে। ফলে এই ন্যারেটিভের বাইরে আসার একটা সুযোগ তৈরি হয়েছে। এখন এই পুনর্গঠনটা হবে হলো যে আমাদের সম্মিলিত প্রচেষ্টা, উপলব্ধি জায়গা, এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের এটা বোঝা দরকার যে বাংলাদেশে এই বৈচিত্র্যকে সেলিব্রেট করতে দেওয়া উচিত, এই বৈচিত্র্যকে ধারণ করতে দেওয়া উচিত। তাহলে বাংলাদেশ এমনভাবে দাঁড়াবে যে বাংলাদেশটা আসলে অন্য যে কোনো দেশের তুলনায় অগ্রসর। আপনার মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষই কিন্তু সবচেয়ে বেশি স্ট্রাগল করেছে। কলোনিয়াল শাসন ব্যবস্থার মধ্যে পাকিস্তান এবং ভারত যেভাবে থেকেছে, তার যে কলোনিয়াল লিগাসি তারা বহন করছে, বাংলাদেশের মানুষ এটা বহন করে না। এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনার রাজনৈতিক দলের কথা বলেছেন, আমাদের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে ভাবে আদৌ সাংস্কৃতিক পুনর্গঠন, সংস্কৃতি বা একটা দেশের গণমানুষের যে অবস্থাটা, তাদের চিন্তা চেতনা, বিশেষ করে আমি আবার সংস্কৃতির কথাই বলি, এরা কি আদৌ ভাবে বিষয়টা? অবশ্যই ভাবে, কিন্তু তাদের মতো করে ভাবে। কিন্তু এমনই ভাবতে গিয়ে যে বিপদ করেছে আমাদের, যে তারা যেটা করেছে যে আমাদের বৈচিত্র্যময় যে সংস্কৃতির একটা বিকাশ ঘটার দরকার ছিল, সেই বিকাশটা বাধাগ্রস্ত করেছে, তারা কোটারিবদ্ধ করেছে এক একটা ক্ষেত্রের মধ্যে। এবং এখন সেই সুযোগ তৈরি হয়েছে যেখানে আমরা আসলে এই বহু স্বর, বহু রকমের বৈচিত্র্য, ইসলামের বহু বৈচিত্র্য এবং আমাদের অন্যান্য ধর্মীয় গোষ্ঠী এবং নৃতাত্ত্বিক কিংবা আদিবাসী গোষ্ঠীগুলোর যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যগুলোকে আমরা প্রকাশ্যে নিয়ে আসতে পারি। এবং আমরা বলতে পারি যে এই যে আমি বলছিলাম যে কলোনিয়াল একটা মেন্টালিটি কিংবা একটা স্ট্রাকচার আমাদের দেশে এখনও টিকে আছে। তো সেইখান থেকে বেরিয়ে আসা দরকার, যেটা ভারত এবং পাকিস্তানের চেয়েও আমরা অগ্রসর, যে আমরা অনেক রকমের লড়াই সংগ্রামের মধ্যে থেকেছি। এবং 24-এর যে লড়াই, এটা কোনোভাবেই অনুসূত্রের লড়াইয়ের চেয়ে কম ছিল না, বরং অনেক ক্ষেত্রে বেশি। পাকিস্তান অনেক দূর দেশের মানুষ, এখানে তাদের অস্ত্রশস্ত্র আছে, কিন্তু তার দূর দেশ। আর এবার দেখবেন যে ভারত কীভাবে প্রোটেক্ট করেছে পুরো গভর্নমেন্টকে। তো ফলে এই লড়াইটা আরও বেশি রক্তক্ষয়ী এবং দীর্ঘস্থায়ী হয়েছে, যে 13-14 বছর লেগেছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে একটা ভাষা তৈরি করতে, যে ভাষায় কথা বলেছে তারা। তো সেই ভাষাটাকে বুঝতে পারা দরকার আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের, এবং তারা রাজনৈতিকবৃন্দের এইটা উচিত যে আজকে 54 বছর বাংলাদেশের অতিক্রম করে গেছে, যেখানে সেই 71-এর লেজ ধরে আমি মুক্তিযুদ্ধের পক্ষশক্তি এবং বিপক্ষশক্তি, এই যে ননসেন্স একটা বাইনারি, কিংবা আমি আগে বাঙালি নাকি আগে মুসলমান, এই যে ননসেন্স বাইনারি, এই বাইনারিগুলোর বাইরে এসে এমন একটা পরিষ্কার জায়গায় দাঁড়ানো দরকার যে আমাদের নতুন প্রজন্ম যেন সবাই একটা জায়গা পায়। রাজনীতি হওয়া দরকার হচ্ছে নাগরিক অধিকারের প্রশ্ন ধরে, রাজনীতি হওয়া দরকার যে বড় লোকের ব্যবসার অধিকারের জন্য না, সাধারণ মানুষের জীবনযাপন। রিক্সাওয়ালারা যেভাবে দাঁড়িয়েছে, আপনি ওই রিক্সাওয়ালাদের কিভাবে অস্বীকার করবেন এই আন্দোলনে, যে অকল্পনীয় রিক্সাওয়ালারা, অন্যান্য শ্রমজীবী মানুষ, সাধারণ যে মানুষ, তো এই যে তাদের যে সৌহার্দ্য, হিন্দু মুসলিম কোনো ভেদ ছিল সেখানে। আমরা দেখেছি 3 দিন যখন রাষ্ট্রের কোনো রকমের আইন শৃঙ্খলা নাই, কে দেশ রক্ষা করেছে? এই মানুষগুলো। কে মন্দির রক্ষা করেছে? এই দেশের মানুষগুলো। কে অন্যান্য জনসম্পদ রক্ষা করেছে? এই সবাই হাতে হাত রেখে। কার কার হাত একসাথে ছিল? সবার হাত। তো আপনি পাহাড়ে বলেন, সবখানে ছিল, সবার হাত ছিল। তো সেই হাতকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দেরও এটা বোঝা উচিত, আমাদের সাংস্কৃতিক কর্মীদের এটা বোঝা উচিত যে আমরা তাহলে সবার হাতকে কিভাবে একসাথে করব। একটা গান আপনি দেখবেন যে জেমসের একটা গান খুব পপুলার হয়েছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওই গানের মধ্যে কার কার কথা বলা আছে আপনি দেখবেন। এই গানটা কেন বাজানো হয়নি? এটা তো একটা গান, কেন 13 বছর এই গানটা বাজেনি? এত প্রিয় একটা গান, কেন বাজতে দেওয়া হয়নি? কিছু লোকের নাম রয়েছে, ফলে বাজতে দেওয়া হয়নি। কিন্তু এই গানটা কিন্তু অ্যাপিয়ার করেছে, আপনি দেখবেন 16 তারিখের পর থেকে, জুলাই 16 তারিখের পর থেকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বারবার করে প্রতিটা ভিডিও আমি ক্লিপ দেখেছি, যত ক্লিপ দেখেছি, বারবার করে এই গানটা এসেছে। ওই গানের কথাটা আপনি ধারণ করেন যে আমার রবীন্দ্রনাথ নিয়ে আমার তো কোনো শত্রুতা নাই, কিন্তু রবীন্দ্রনাথ যেভাবে তুমি ব্যবহার করো রবীন্দ্রনাথকে, সেটা তো খারাপ। রবীন্দ্রনাথকে আমার চালাতে তার সুফির প্রতি তার ভালোবাসা ছিল না? ছিল। তো তুমি যেভাবে ব্যবহার করো, আমি তো সেটা করবো না। আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি, আমি আমার মতো করে ভালোবাসবো। রবীন্দ্রনাথকে ক্রিটিক করব এবং তার উপরেই দাঁড়িয়ে আমি একটা নতুন বাংলার স্বপ্ন দেখব। আমার নজরুলকে আমার লাগবে, রবীন্দ্রনাথকে লাগবে, আমার মৌলানা ভাসানীকে লাগবে, আমার শেখ মুজিবকে লাগবে, জিয়াউর রহমানকে লাগবে, সবাইকেই লাগবে। তাহলে এই যে এখনকার প্রজন্ম, 54 বছর পরের যে প্রজন্ম, আপনি দেখবেন যে ওরা কিন্তু এই ভাষায় কথা বলছে। এই সবারকে তারা কিন্তু তার গুরু ভাবছে, যে
71-এর গল্প সে হয়তো ঠিকভাবে জানতে পারছে না, 71-এর পরের গল্পগুলো ঠিকভাবে জানতে পারছে না, বিভ্রান্ত হচ্ছে, এবং এই বিভ্রান্তি তাকে এমন এক দাসত্বের জায়গায় নিয়ে গেছিল, সে ওই ফিলিংটা থেকে কিন্তু এই যে মৃত্যু অথবা মুক্তি এই লড়াই সামিল হয়ে পড়েছে। কমল আকাশ, একটা প্রশ্ন লাস্ট ওনার আল মামুনের চিন্তা থেকে ধারণ করা, সেটি হলো দীর্ঘদিন ধরে একটা মতবাদ, একটা নেগেটিভ যেভাবে বলি না কেন প্রচার করা হলো, স্কুলের বইগুলোতে, পাঠ্য বইগুলোতে পড়ানো হলো। আমার প্রশ্ন, আমার না অনেকেরই প্রশ্ন, সেটি হলো এই পড়ানোটা এই তরুণ সমাজের ভিতরে ন্যূনতম আসর করে নাই কেন? এইটার একটা মনস্তাত্ত্বিক কারণ হতে পারে কি, যে যখন কোনো শিক্ষা আপনি জোর করে চাপিয়ে দেবেন, মানে শিক্ষা যখন আপনার জন্য জ্ঞান অর্জনগত আনন্দের হবে না, তখন এটা যেটা নাকি আপনার ফ্যাসিজমের সবচাইতে বড় অস্ত্র হিসাবে, মতাদর্শিক অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে, এটা কোনো দেশে কোনো কালে কোনো মানুষের হয়নি, প্রিয় হয় না, প্রাণের হয় না। এটাই বুঝতে পারে না ফ্যাসিজম, এটাই স্বৈরশাসকরা বুঝতে পারে না, যে জোর করে কোনো কিছু কোনো মতাদর্শকে চাপিয়ে দেওয়া যায় না, ঢুকিয়ে দেওয়া যায় না। এটা একটা বড় কারণ হতে পারে। আমি একটু যুক্ত করি বরঞ্চ এটার সাথে এই আপনার আগের প্রসঙ্গটা আর কি, এই যে কৃষ্টি সংস্কৃতির দ্বন্দ্বের মধ্যে দিয়ে সংস্কৃতিকে আমরা গ্রহণ করেছি, এবং এই সংস্কৃতি শেষ পর্যন্ত মধ্যবিত্তের সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে, এবং শিবাজী বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে এর মধ্যে এই যে আমরা সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান যে এই শিরোনামগুলো আমরা ব্যবহার করি, তার ইতিহাস খুব বেশি আগের না, এই 30-40-এর দশকের, মানে যখন থেকে এগুলো ব্যবহার করা শুরু করলাম, তার আগ পর্যন্ত এর কোনো চলই ছিল না। এমনকি খোদ ইউরোপেও 19-এর দশকের আগে এই সংস্কৃতিকে এইভাবে ব্যবহার করার চলই ছিল না। ফলে সংস্কৃতি শব্দটা খুবই নতুন, এবং বিশেষভাবে লক্ষণীয় সংক্ষেপে বললে যে এর মূল পুরোধা চালিকা শক্তি বা এটাকে যে কন্ট্রোল করছে, তা মূলত যে বিকাশমান পুঁজিবাদের বিকাশমান যে শ্রেণীটি গড়ে উঠতেছে, মধ্যবিত্ত শ্রেণী, পুঁজিবাদের বিকাশের ধারাবাহিকতায় সেই মধ্যবিত্ত। একই জিনিস ভারতবর্ষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে তাই ঘটছে। এখন কলকাতা শহরের মধ্যবিত্ত কারা, এটা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে ওই সময় থেকে কি কি ঝামেলাগুলো হচ্ছে। কলকাতা শহরের যে মধ্যবিত্ত, তাদের একটা বড় অংশ হচ্ছে এই বাংলা অঞ্চলের জমিদার শ্রেণী, তাদের সন্তানরা বড় হচ্ছে কলকাতা শহরে, তাদের জমিদার হচ্ছে বাংলাদেশে, এবং তারা কখনোই এই বাংলার কৃষক, এই যে কোরেন কোট ইতর শ্রেণীর মানুষকে তারা আপন করতে পারে না। এমনকি নবশূদ্রকেও তারা হিন্দু হিসেবে ধরতে পারে নাই। ঝামেলায় পড়ছে যখন নাকি নির্বাচন প্রসঙ্গে, যখন দেখলো তারা মানে রোয়েদাতের মধ্যে জনসংখ্যার দিক থেকে, প্রতিনিধিত্বের দিক থেকে, হিন্দু জনসংখ্যার দিক থেকে তারা পিছিয়ে পড়েছে, এখানে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা মানে বেড়ে গেছে, শিক্ষিত মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, তখন তারা বিপদে পড়লো, পশ্চিমবঙ্গের নেতৃত্ব মুসলমানদের হাতে চলে যাবে। এবং এই জন্য দায় প্রধানত আমরা বলবো ইতিহাসে ফিরে আনতে হবে কথা, যে আমাদেরকে বাংলাকে এই জন্য দায়ী করা যাবে না। এই বাংলা ভাগ কিংবা ধরেন এখানকার যে তার পরবর্তী 47-এর রাজনীতিতে, এমনকি সেই সময় ঠিক ইমিডিয়েট যে দাঙ্গা, এই সমস্ত সিচুয়েশনের জন্য কলকাতার তখনকার লিডিং মধ্যবিত্তের দায় নিতে হবে। এই ইতিহাসকে ভোলা যাবে না। ট্র্যাজেডি হচ্ছে আমাদের সংস্কৃতিটা প্রবাহিত হয়েছে এই মিডল ক্লাসের মধ্য দিয়ে। বিপদ এখানেই ঘটে গেছে। সেই মধ্যবিত্ত শ্রেণী, সেই যে কলকাতা শহরের যে মানে প্রবাহিত যে মানে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে কখনো কৃষককে ঠাঁই দেয় নাই, কখনোই এখানকার সাধারণ অন্য মানুষকে ঠাঁই দেয় নাই। ফলে সবসময় সে হয়ে গেছে অপর। এবং কি যেটাকে আমরা সমাধান হিসেবে ধরে নিয়েছি 71-এও তার সমাধান হয় নাই। কারণ এই যুদ্ধের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব শেষ পর্যন্ত আসলে কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অথচ মুক্তিযুদ্ধের বড় অংশটাই ছিল কৃষকরা। কিন্তু ছবি আকারে, প্রতীক আকারে আমরা কিন্তু অধিকাংশ, আমি নিশ্চয়ই রুমিকে শ্রদ্ধা জানাবো, কিন্তু যেভাবে এখানে ধরেন মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা আমাদের কাছে চেহারা আকারে হাজির হয়, নেতৃত্ব, যুদ্ধ করা, এই সকল গল্পের মধ্যে, ইতিহাসের মধ্যে পরবর্তীতে যা কিছু লেখা হয়েছে, একটা ব্যতিক্রমী দু একটা উদাহরণ ছাড়া, তার মধ্যে সাধারণ মানুষের উপস্থিতি হারিয়ে যেতে বসেছে। কারণ এই বয়ানটা আওয়ামী লীগের মতাদর্শিক রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দরকার ছিল। কারণ তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, ফলে তার মতাদর্শের জন্য মুক্তিযুদ্ধ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ফলে এই
মতাদর্শের সাথে যায় টিকিয়ে রাখার জন্য মধ্যবিত্তকে সেই সাংস্কৃতিক আবহের মধ্যে তারা বেঁধে রাখলো, যে আবহের মধ্যে থাকলে মুক্তিযুদ্ধের গল্পের মধ্যে কেবল ঘুরে আসবে আওয়ামী লীগের অবদান, কেবল ঘুরে আসবে আওয়ামী লীগের অবদান, আর বাকিটা নাই হয়ে যাবে। এবং তা সম্মতি উৎপাদন করে জনগণের মধ্যে যে হ্যাঁ, এটা বোধহয় সেই রাজনৈতিক দল যাকে আমার এই সম্মান জানানো উচিত, কারণ তারা তো ৭১ এনেছে। ভুল, এই যে ভুল ব্যাখ্যা, ভুল রাজনৈতিক সাংস্কৃতিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যার অংশীদার আমাদের মধ্যবিত্তের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা যারা ছিল প্রায় সকলেই অংশগ্রহণ করেছি আমরা, বুঝে না বুঝে। না বুঝে শব্দটা বিপজ্জনক, এবং এটার পিছনে একটা আবার ইতিহাস আছে, এবং সেখানে এই না বুঝার মধ্যে সত্যিকার অর্থে মধ্যবিত্তের সার্থকতা অবদান আছে। আর ধরুন আমি ভয় পাই ব্যক্তিগতভাবে শিল্পী, সুবিধাবাদী শ্রেণী যারা সুবিধা প্রাপ্ত, তারা ক্ষমতা হারানোর ভয় পেয়েছে, ফলে তাদের জন্য দরকার পড়েছে আওয়ামী লীগের সাপোর্ট, আওয়ামী মতাদর্শের সাপোর্ট। যেই দলটি, যেই মতাদর্শটি টিকে থাকলে সে সাংস্কৃতিক নেতৃত্ব গ্রহণ করতে পারে, সাংস্কৃতিক, আমি শব্দটা বলবো মাতবরি করতে পারে, এবং বিগত ৭১ থেকে পরবর্তী সময় পর্যন্ত তাদেরই মাতবরি আমরা দেখেছি বাংলাদেশে, আর বাকিরা বঞ্চিতের দীর্ঘশ্বাস ফেলেছে। আমি আসলে এই প্রশ্নটা করতে চাইছিলাম, আপনার জবাব দিয়ে দিয়েছেন। সেটি হলো, আমি বলতে চেয়েছিলাম যে একটি গোষ্ঠী এই ধরনের চিন্তাটা কখনো করেনি, এবং আরেকটা লক্ষণীয় বিষয়, যারা এই চিন্তাটা করেছে আপনাদের মতো লোকেরা, তারা সবাই বয়সের তরুণ। এটা বিশেষভাবে লক্ষণীয়। হয়তো আপনাদের প্রাপ্তিযোগ হয়নি বা চাননি, এরকম হতে পারে। মানে মূল কথা যেটা হলো যে তরুণদের ভিতরে যে চেতনাটা থাকে, একটু সিনিয়র হয়ে গেলে বা সুযোগ সুবিধা মধ্যে পড়ে গেলে তাদের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়। আমি বলতে চাচ্ছি মূলত যে তরুণরা কিন্তু নতুন একটা নেগেটিভ তৈরি করছে, তারা সেখান থেকে আর নড়াচড়া করে না, যেখানে ছিল সেখানেই ছিল। একটা কথা আমি যেটা বুঝেছি, ধরেন যে একটা জাতীয়তাবাদী আন্দোলন যখন গড়ে ওঠে তার একটা অপর কনস্ট্রাক্ট করতে হয়। তো আমাদের ব্রিটিশ আমলে যে অপর ছিল ব্রিটিশ, পাকিস্তানের অপর হচ্ছে পাঞ্জাবিরা, এবং তার বিপরীতে আমার যে আমি সত্তা গঠন করবো, সেখানে বাঙালি, যেহেতু মেজরিটি বাঙালি মুসলমান এবং বাংলা ভাষায় কথা বলে, তো বাঙালি একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এসেছে। কিন্তু ৭১-এর পরেই যেটা দরকার ছিল সেটা হলো যে নতুন কনস্ট্রাকশন এবং জাতীয়তাবাদের কমপ্লিট বিলোপ সাধন এবং নতুন একটা রাষ্ট্র কাঠামো দরকার ছিল। সেটা কমপ্লিট একটা ফেইল্ড প্রজেক্ট, এবং ৭১ থেকে বাঙালি প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে, বাঙালি জাতীয়তাবাদের প্রজেক্টকে ক্রমাগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যার পরিণতি আমরা দেখলাম যে ফ্যাসিবাদে রূপান্তর হলো। এটা ইউরোপের সাথে একটা মিল আছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইউরোপে হিটলারের উত্থানের আগে কিভাবে ফ্যাসিজমের ভাষা তৈরি হচ্ছে, এবং কোন সময় সে হিটলার এরকম ক্ষমতাধর হয়ে উঠল এবং অসংখ্য দেশের উপরে। এই বাঙালি জাতি, এই যে জাতীয়তাবাদের গল্প, এই জাতীয়তাবাদকে আমাদের সতর্ক থাকা দরকার। জাতীয়বাদ উপকারী একদিক থেকে, কিন্তু জাতীয়বাদ ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে। তার যে ফ্যাসিস্ট ক্যারেক্টার উত্থান ঘটবে, তো ক্যারেক্টারটাকে আমরা কালচারাল অ্যাক্টিভিস্টরা, বুদ্ধিজীবীরা কেন আমরা ফাইটটা করিনি? আমাদের তরুণদের বোধহয়, তরুণ যারা আছে আমাদের মতো যারা, এরা বোধহয় এই ডিলেমার মধ্যে পড়েছে ৭-৮ সালের পরে থেকেই, ওয়ার অন টেররের পরে থেকেই, যে আমি প্রগতিশীল, আমি মনে করি মৌলবাদ খারাপ, তো আফগানিস্তান তো মৌলবাদী, আমি কি করব এখন? তো আমি আমেরিকার সমর্থনে দাঁড়ায় গেলাম, এবং তারপরে দেখলাম আরে না, এরপরে তো আবার ইরাকে অ্যাটাক হচ্ছে, সমস্যা কোথায় বুঝতে পারছি না, এবং দেখবেন যে কোনো রেসপন্স নাই। এই উপলব্ধিগুলো ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে ৭-৮-এর পর থেকে, যে না আসলে তো এটা, এই যুদ্ধকে তো এইভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না, কিংবা আমাদের দেশের তাহলে আমাদের এই সমস্যাগুলো কেন হচ্ছে, কেন এখানে আমরা আমাদের এই সংস্কৃতি, যেটা ধরেন যে সম্মিলিত সাংস্কৃতিক জোট কিংবা অন্যান্য উদিসি থেকে শুরু করে অসংখ্য, যারা অসংখ্য চর্চা করে অসংখ্যভাবে দুঃখ হয়েছে, কিন্তু তারা আর মানুষের ভাষা বুঝে না। একজন হাসান আজিজুল হক মানুষের ভাষা বুঝে না, তাকে ৪ সালে কিংবা এই সময় তাকে আগুন পাখির মতো আত্মজীবনী লিখতে ফিরে যেতে হয়। বাংলাদেশের কোনো গল্প সে আর বলতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে যে এই যে ইন্টেলেকচুয়াল ফেইলার, ৬০-এর দশকের যে ইন্টেলেকচুয়াল ফেইলার, যেটাকে রিকনস্ট্রাক্ট আমরা করতে পারিনি ৭১-এর পরে, সেইটার প্রতিক্রিয়া হলো যে আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে আমরা ১৩ পর আগে এবং পরে থেকে, এবং ওইটারই বোধহয় সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন আমরা দেখলাম এই ছাত্র জনতার অভ্যুত্থানের। আমার মনে হয়েছে যে আপনার কথা বলেন একদম ডিলেমার মধ্যে যে ছিল, আমার মনে হয় তরুণরা সেই ডিলেমা থেকে বেরিয়ে আসতে পেরেছে। যদি না বেরিয়ে আসতে পারতো তাহলে এই ঘটনা ঘটতো না। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, আপনারা ততক্ষণ বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন।
আসছে অভিমত। চোখ রাখুন বিটিভির পর্দায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা এখন কথা বলবো প্রফেসর আল মামুনের সঙ্গে। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, বিশেষ করে এই একটা অগণতান্ত্রিক ফেসিস্ট সরকারকে ইন্ডিয়া দীর্ঘদিন ধরে যে সমর্থন দিয়েছে সেই প্রসঙ্গে ঘুরে ফিরে এসছে। আরও আসছে যে এই ফেসিস্ট সরকারের যে প্রধান, যাকে আমরা গণহত্যাকারী বলছি, সেই হাসিনাকে দিল্লি আশ্রয় দিয়েছে। এই নিয়েও কিন্তু বাংলাদেশ এবং মানে ঢাকা দিল্লির মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। মাঝখানে যে ঘটনা ঘটছে সেটি হলো যে দুজন সীমান্তে হত্যা হয়েছে, বিএসএফ হত্যা করেছে, এবং এদের বয়স একেবারেই কিশোর এবং কিশোরী। প্রশ্ন হলো যে সীমান্তে সব দেশই হয়েছে, কেউ যদি অবৈধভাবে ঢুকতে চায় তাকে তারা ধরে অ্যারেস্ট করে, যেটা বলা হয়। পরে বিচার আদালত কি করবে না ফেরত দেবে সেগুলো, ঢুকলে গুলি করে দেয়। সম্ভবত আমাদের সীমান্ত ছাড়া আর কোথাও এরকম ঘটনা ঘটে না। ইদানিং এই অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থান থেকে শুরু করে সবাই কিন্তু স্পষ্ট করে কথা বলছেন ভারত বাংলাদেশ রিলেশনটা কীরকম হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। মঙ্গলবারে অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব কুমিল্লা একটি মতবিনিময় সভায় কথা বলেছেন। সেখানে তিনি স্পষ্ট বলেছেন, আমি আপনাকে একটু পড়ে শোনাই, যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে এদেশের মানুষের কথা হবে চোখে চোখ রেখে, কথা হবে মাথা উঁচু করে, বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে সম্মান দিয়ে। ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে, কিন্তু এখন আর তা হবে না। ভারতকে এখন কথা বলতে হবে এদেশের জনগণের সঙ্গে। বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে, সেখান থেকে সরে আসতে হবে। এই বিষয়ে আপনার চিন্তাটা বা আপনার ভাবনাটা আমরা জানতে চাই। আমি মনে করি যে প্রফেসর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, এবং আসিফ, ওনারা যে কথাগুলো বলেছেন এগুলো অত্যন্ত ন্যায্য কথা, এবং এইভাবেই কথা বলা দরকার। এবং দীর্ঘকাল ধরে বাংলাদেশ অতীতেও একটা যেমন কলকাতার ওয়েস্টল্যান্ড, মানে এখান থেকে সব সম্পদ ওখানে যাবে ছিল, ৭১ পরবর্তী সময় আমরা দেখেছি সেরকমই ছিল। কিন্তু আমরা যদি দেখি যে কেন ভারত এই আচরণটা করে, তার ইতিহাস কি, তার পলিটিক্সটা কি, আপনি দেখবেন যে যখন ৪৭-এ দেশভাগ হচ্ছে, ভারত একটা সাম্রাজ্যবাদী দেশ হিসেবেই হাজির হয়েছে, একটা হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদী দেশ হিসেবে। কীভাবে আপনি দেখবেন যে ন্যারেটিভটা গড়ে উঠেছে, আপনি দেখবেন যে জওহরলাল নেহরুর যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানটা, আবুল কালাম আজাদ এবং আম্বেদকর দাঁড়িয়ে আছেন এবং ওখানে মন্ত্রপাঠ হচ্ছে, কিন্তু পাকিস্তান একটা সেকুলার রাষ্ট্র হিসেবে জার্নি শুরু করেছে, কিন্তু সেটা ফেল করেছে। এবং এই যে হিন্দুত্বের ন্যারেটিভটা, এবং তার যে একটা দেখবেন যে মুহূর্তের মধ্যে জওহরলাল নেহরু ক্ষমতা দখলের কিছুদিনের মধ্যেই অনেকগুলো স্বাধীন রাজ্যকে সে দখলে নিয়ে নিয়েছে। এবং এই যে মানসিকতাটা, এই মানসিকতা থেকে দেখবেন যে আপনি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা ঐক্যমত্য আছে। বাংলা ভাগের ক্ষেত্রে যেমন একটা মিথ্যা চালু আছে যে বাংলা ভাগের ক্ষেত্রে মুসলমানরা দায়ী, মূলত হিন্দু কংগ্রেস মূলত এটা চেয়েছে যে আমরা কলকাতা ছেড়ে দেব না। আপনি একই রকমভাবে দেখবেন যে এই যে দেশভাগের কথা, যেটা কংগ্রেস যে ন্যারেটিভ তৈরি করেছে, আজকে সেই ন্যারেটিভের ইতিহাসবিদরা যে ন্যারেটিভের গল্প বলে যায়, আজকে সেই ন্যারেটিভের বিরুদ্ধে আয়েশা জালালের যে বইটা দ্য সোল স্পোক পারসন, যেখানে জিন্নার কথা বলতেছে, সেখানে কিন্তু পরিষ্কার বলছে যে, এবং আজকে ইতিহাসবিদরা কত বছর পরে আপনি খেয়াল করেন যে ৪৭-এর পরে আজকে স্বীকার করা হচ্ছে যে না, এটাতে কংগ্রেসের দায় ছিল, মূলত কংগ্রেসের এই দায়গুলো ছিল। ফলে এই যে একটা ব্রিটিশরা যখন যাচ্ছে, সে এমন একটা জায়গা রেখে যাচ্ছে যেখানে ইন্ডিয়া তার একটা অ্যালাই হিসেবে থাকবে, এবং যে অ্যালাই এইখানকার সাম্রাজ্যিক চর্চাগুলোকে ধারণ করবে। এবং তারই খুবই বিকৃত রূপ আমরা দেখছি বর্তমান সময়ে এসে, বিজেপির সময় এসে, যখন সে তার মাইনরিটির উপরে বহিরাগত ভাববে, তার মাইনরিটিকে, বিশেষত মুসলমান, খ্রিশ্চান এবং অন্যদেরকে তার মাইনরিটির উপরে ভয়ঙ্কর নিপীড়ন করবে, এবং সেটা নিয়ে আমরা কেউ কথা বলতে পারবো না। কিন্তু বাংলাদেশের মাইনরিটি, যেটা আমাদের কাছে অনেক বেশি, আমরা যাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আবদ্ধ থাকি, তাদের সম্পর্কে বলবে যে আমাদের মাইনরিটি তারা খুব উদ্বিগ্ন। কিন্তু ওখানকার যে আপনি যদি যে তীব্র ঘৃণা ভারতে
এবং ধরেন যে আপনি ওখানে যে একজন আমি বহুকাল কলকাতায় থেকেছি, আমাকে কখনো কিন্তু ধরেন যে মোহামেডান ভাবা হয়েছে, আর কিছু ভাবা হয়নি, এবং খুবই সন্দেহের চোখে দেখা হয়েছে সবসময় যে আমার ঘরে গরু মাংস রান্না হচ্ছে কিনা এবং বহুত কিছু। তো এই যে কলোনিয়াল মেন্টালিটি, এই যে মানে হিন্দু মেন্টালিটি, বৈদিক ভারতে বৈদিক ব্রাহ্মণদের যে ন্যারেটিভ, সেই ব্রাহ্মণের ন্যারেটিভের বাইরে ভারতে আরও কিছু ন্যারেটিভ আছে, ভারতের বিভিন্ন অঞ্চলে এবং প্রদেশে আরও ন্যারেটিভ আছে যেখানে এই ইনক্লুসিভিটির গল্প তৈরি করা সম্ভব। আমার মনে হয় যে ভারতের উচিত তার নিজের ইতিহাসকে নতুন করে ভাবা, যে ইতিহাসের মধ্যে দিয়ে সে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, আজকে তার প্রতিবেশী একটা রাষ্ট্রের সাথে তার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই, এবং বাংলাদেশের মানুষকে তারা কি ভেবেছে যে এখানকার মানুষ হচ্ছে উই পোকা, তেলা পোকা, এরা হচ্ছে যে সবসময় ইন্ট্রুডার, এবং তাদেরকে মেরে ফেলা যেন সবসময় ন্যায্য। ভারত যেভাবে আমাদের সাথে আচরণ করেছে, ভারতীয় হাই কমিশনে গেলে আপনি দেখতে পাবেন ভারতের হাই কমিশন যেভাবে আচরণ করেছে এখানকার মানুষের সাথে, সেটা অসম্ভব অশোভন, অসৌজন্যমূলক, ঘৃণামূলক এবং ফ্যাসিস্ট। তো এই আচরণ থেকে ভারতকে তার ইতিহাসের নতুন পাঠ তৈরি করতে হবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমি মনে করি, এবং তখনই তারা তার চারপাশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো, এই অঞ্চল, পুরো অঞ্চলটা আমরা কিন্তু একটা খুবই উন্নত একটা ট্রেড জোন যেন ইউরোপীয় ইউনিয়নের মতো করতে পারতাম। অমল আকাশের কাছে যাব, একটা বিষয় লক্ষ্য করেছেন আপনারা নিশ্চয়ই, আমরা এর আগেও আর একটা টক শোতে আলোচনা করেছি। একজন বক্তা বলেছেন যে ভারত এই অঞ্চলে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তার প্রতিবেশী কোনো জনগণের সাথে সম্পর্ক নেই। ধরুন বিজেপি সরকার হিন্দুত্ববাদী সরকার, নেপালকে হিন্দু রাষ্ট্র বলা হয়, কিন্তু নেপালের জনগণ ভারতের সরকারকে পছন্দ করে না, এবং কোনো প্রতিবেশী দেশের সঙ্গে তার সুসম্পর্ক নেই। কেন এমনটা হলো? ভারতের এই আধিপত্যবাদী এই পররাষ্ট্রনীতি এটার জন্য প্রধানত দায়ী। এখন আমরা বাইরে থেকে ভারতকে পরামর্শ দিতে পারি যে ভারতের জন্য এটা ভালো হচ্ছে না। একটু আগে মামুন যেটা বললেন সেটা খুব জরুরি ছিল, সার্কের মধ্যে দিয়ে একটা সফল জায়গায় হতে পারতো, কিংবা অন্য নতুনভাবেও এটা ভাবা যেতে পারতো। আমরা এই সাউথ ইস্ট এশিয়ায় আমাদের নিজেদের একটা অর্থনৈতিক রাজনৈতিক একটা ঐক্য গড়ে তুলতে পারতাম। এখন ভারত তার এই রাজনৈতিক এবং পররাষ্ট্রনীতি নিয়ে যদি এই বিষয়গুলো না ভাবে, তাহলে আসলে এটা খুব ভালো কোনো ফলাফল ভারতের জন্য বয়ে নিয়ে আসবে না। এখন বাংলাদেশের জনগণ আর ভারতের জনগণের মধ্যে প্রতিনিয়ত ঐক্য স্থাপিত হোক, এটা সবসময় আমরা চাই। বাংলাদেশ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কখনোই তাদেরকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখি না। যদিও ভারত তার বর্ডার সীমানায় পাকিস্তানকে যেমন শত্রু রাষ্ট্র হিসেবে দেখে, একইভাবে বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখে। এখন আমরা বন্ধুত্ব চাই, আর আপনি ধরেন সবসময় আগ্রাসন চালাবেন, বন্দুক তাক করে রাখবেন, এবং আপনারা জানেন তো যে বর্ডারে যে তাদের যে সেনাবাহিনী, তাদের কিন্তু দুই রকমের ট্রেনিং থাকে। এক শত্রু রাষ্ট্র হিসাবে কীভাবে ট্রিট করবে তার একটা আলাদা সেগমেন্ট থাকে। তো এইটা করবেন, আর প্রতিবেশীদের কাছ থেকে বন্ধুত্ব আপনি চাইবেন, এটা তো হতে পারে না। বন্ধুত্ব জিনিসটা কি? আমার প্রতি আপনার সম্মান শ্রদ্ধাবোধ থাকবে। রাষ্ট্র হিসাবে আমি ছোট হতে পারি, কিন্তু আপনি রাষ্ট্র হিসেবে বড় বলে আপনি যখন নাকি হচ্ছে একজন আয়তনের দিক থেকে ছোট রাষ্ট্রকে আপনার অধীনস্থ মনে করতে থাকবেন এবং তার চারপাশে সবগুলো রাষ্ট্রকে, তখন এই রকম অসম দৃষ্টিভঙ্গি দিয়ে, আচরণ দিয়ে বন্ধুত্ব স্থাপিত হতে পারে না। বন্ধুত্ব জিনিসটা হচ্ছে আপনি সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে এবং অধিকারের দিক থেকেও, আপনি ধরেন রাজনৈতিক এবং বাণিজ্যিক যে সম্পর্ক, সেটার মধ্যে আমাদের ভীষণ রকম অসমতা। এরকম অসম সম্পর্কের মধ্যে কীভাবে বন্ধুত্ব হয়? কিন্তু আমরা চাই, আমাদের দিক থেকে আমরা বলতে চাই যে হ্যাঁ আমরা চাই, আমরা বন্ধুত্ব চাই, তবে সেটার ভাষা অবশ্যই ওই ভাষায় যেটা নাকি আসিফ বলেছেন। আমি এটার সাথে একমত যে আমি ভারতের সাথে আমার আলোচনা হবে চোখে চোখ রেখে, মানে আমি মাথা নিচু করে তো তার সাথে কথা বলবো না। সেই পরিস্থিতিটা আমরা পার করে এসেছি এখন একটা নতুন পর্বে। এর আগে যেই সরকারগুলোই ছিল তাদের প্রত্যেকেরই ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে তারা ভারতের প্রতি নতজানু নীতি পরিচালনা করেছে রাষ্ট্রে, আমি এটা শুধু কেবলমাত্র মানে আওয়ামী লীগ সরকারকে দায়ী করবো না এটার জন্য। এর আগে যারাই ছিল ৭১-এর পরবর্তীতে প্রত্যেকটা সরকারেরই নীতি ছিল হচ্ছে ভারতের প্রতি নতজানু নীতি। ভারত এই প্রথম দেখলো যে বাংলাদেশ একটা নতুন ফেজে আসছে, যেখানে আসলে এই নতুন নীতি থেকে বেরিয়ে আসতে চাইছে। সম্ভবত এই কারণে ভারত একটি চিন্তিত।
ভারত এই চিন্তাটাকে যদি পজিটিভলি নেয় যে আমাদের সাথে সত্যিকার অর্থে তারা বাণিজ্যিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত বিষয়ে আসলে সেই সুসম্পর্কটা গড়ে তুলবে, তাহলে তাকে এই যে তাকে এই যে শত্রু রাষ্ট্রের নীতি, দৃষ্টিভঙ্গি, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। ভারত যদি সেখান থেকে বেরিয়ে না আসে, আমাদের পক্ষে কি করে এই বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা সম্ভব? ধন্যবাদ অমল, আকাশ এবং প্রফেসর আল মামুন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি একেবারেই। আমরা আজকে একটু অন্য ধরনের আলোচনা করেছি, আপনারা লক্ষ্য করেছেন। আলোচনাটা আসলে সবাইকে সমৃদ্ধ করবে নিঃসন্দেহে। আপনারা যারা শুনেছেন তারা একটা নতুন চিন্তার জগৎ হয়তো খুঁজে পাবেন, কিংবা নতুন একটা ভাবনা আপনাদের মাথায় আসতে পারে। এই যে চিন্তার ভাবনা, যে একটা নতুন জগৎ উন্মোচিত হচ্ছে বাংলাদেশে, সেই বিষয়টা আমাদের সবার মাথায় রাখতে হবে। এ কারণে সম্ভবত এই 2024-কে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে। কিসের স্বাধীনতা, কেন প্রয়োজন হলো, এমন কিছু প্রশ্নের জবাব কিন্তু ওনাদের দুজনের কাছ থেকে আমরা পেয়েছি। এবং আমরা মনে করি এই যে প্রশ্নের জবাব, সেই জবাবের ভিত্তিতে যদি বাংলাদেশ গড়ে ওঠে, তাহলে হয়তো একটা নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।